ইসরায়েল নাকি ইরানের উপরে একতরফা হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একান্ত কর্মকর্তাদেরকে বলেছেন, ইরানের সাথে যদি হরমুজ প্রণালী নিয়ে চুক্তি হয়, অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয়, তাহলে পরমাণু চুক্তি ছাড়াই তিনি যুদ্ধ বন্ধ করে ফিরে যাবেন। শুধু তাই না, তিনি একই সাথে বিজয় ঘোষণা করার পরিকল্পনা করছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আমেরিকা ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো আলোচনা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সাথে প্রথমবারের মতো দেখা করেছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার আলোচনায় বিস্তারিত কথা বলবো। আশা করি আলোচনাটি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আলোচনাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম যে বিষয়টি আমি উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে, ইসরায়েল নাকি ইরানের উপরে একতরফা হামলা চালানোর চিন্তা করছে। এই আলোচনায় ঢোকার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেপ্টেম্বরেই কিন্তু ইসরায়েলে নির্বাচন। সেই নির্বাচনে যদি নেতানিয়াহুকে ক্ষমতায় আসতে হয়, তাহলে একের পর এক যুদ্ধের ভেতরে থাকতে হবে এবং তাকে ইসরায়েলের লোকজনের কাছে দেখাতে হবে যে নেতানিয়াহু ছাড়া ইসরায়েলে আর কোনো লোক নেই, যে ব্যক্তি ইরান এবং হামাস, হিজবুল্লাহ সবার সাথে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে। এই বিষয়টা ইসরায়েলের জনগণের সামনে তুলে ধরে ভোট ভিক্ষা করবেন এবং তিনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন। তা দিয়ে তিনি আসলে পার হতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, বাট তার ফিলসফিটা, তার মেন্টালিটিটা এইরকম। এবার আমরা মূল কথায় যাই। আমি এই কথা কেন বললাম এই কারণে যে যেখানে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে পারেনি, মোটামুটিভাবে পরিষ্কার তো, সেখানে নেতানিয়াহু বলছে যে তারা এককভাবে ইরানের উপর হামলা চালাবে, সেই পরিকল্পনা নাকি করছে। এটা কি সম্ভব? ইসরায়েলি গণমাধ্যম বলছে কথাটা। ইরান তো সবসময় বলে, আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকে তাহলে এক সপ্তাহ তো টিকবে না ইসরায়েল ইরানের সামনে। এবং আমরা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ গেল তাতে তো কম বেশি আমরা দেখতে পেয়েছি কি পরিস্থিতি। সেক্ষেত্রে এই আসন্ন নির্বাচনের আগে যদি নেতানিয়াহুর সরকার ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে হয়তোবা বড় রকমের একটা প্রভাব পড়বে ইসরায়েলের নির্বাচনে তো বটেই, এবং নেতানিয়াহুর ক্ষমতার ভাগ্যে যে কি আছে তা বলা যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ধরনের যুদ্ধে যদি জড়ায়, তাহলে ভয়াবহ রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়বে ইসরায়েল, আমার কাছে মনে হচ্ছে। কারণ এতদিন যে যুদ্ধ করেছে আমেরিকা ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে, সেই সময় মধ্যপ্রাচ্যের বহু দেশে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, অনেক দেশের ছিল। তারা এগুলোকে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, এগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে, ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে। এখন কি ক্রাইসিস সেটা তো আমরা কম বেশি সবাই জানতেই পারছি। সেই জায়গায় নেতানিয়াহু যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিণতি সম্ভবত অনেক বেশি ভয়াবহ হতে পারে। আমার কাছে মনে হয় যে ইরান সেটাকে সুযোগ হিসেবেও গ্রহণ করতে পারে। দেখা যাক কি হয়, আদৌ তারা এই ধরনের হামলায় জড়ায় কিনা। এদিকে ইরান বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি, গতকালকে থেকে তো শুরু হয়েছে ইরানের পক্ষ থেকে বিভিন্ন রকমের শর্ত দেয়া। অনেকগুলো শর্ত আমেরিকাকে দেওয়া হয়েছে যে এই শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইসলামাবাদ সমঝোতা স্মারক মেনে না চলবে, অর্থাৎ ওইগুলো লঙ্ঘন বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা নেই। তার মানে ইরান যে খুব অ্যাডামেন্ট এবং আমেরিকার সাথে আর কোনো আলোচনা এইভাবে বসতে চাইছে না, এটা পরিষ্কার। এবং
ইরান যে কথা বলছে সেটা হচ্ছে এই যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল পাকিস্তান, তুরস্ক, কাতার সবার চেষ্টা প্রচেষ্টায় এবং বেশ খানিকটা আলাপ আলোচনা দিন দরবারের পর, এই আলাপ আলোচনার দিন দরবারের পর যখন আমেরিকা সেই সমঝোতায় সই করলো, ইরান সই করলো, তার অল্প কয়েকদিনের ভেতরেই তারা সেই সমঝোতা লঙ্ঘন করলো, ইরানের উপর হামলা চালালো, আবার সেই নৌ অবরোধ আরোপ করলো, নিষেধাজ্ঞা আরোপ করলো, সম্পদ, বিদেশি সম্পদ ছাড় দিল না, কোনো কিছু করলো না, সমঝোতায় যা যা বলা ছিল তার কিছুই করলো না। ফলে এই যুদ্ধবিরতি একদম টোটালি ভেঙে গেল এবং সমঝোতা বাতিল হয়ে গেল। এখন যদি ইরানের সাথে আলোচনা করতে হয় তাহলে ইরান সেই কথাই বলছে, তোমার সাথে আমার আলোচনা ছিল, আলোচনার ফলাফলও ছিল, তুমি ওই ফলাফলটা রিভাইভ করো, ওইটাকে পুনর্বহাল করো, তাহলে হয়ে যায়। অর্থাৎ ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনর্বহাল করো। ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনর্বহাল করলে কী হবে? ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ইরানের উপর থেকে নৌ ব্লকেট সরিয়ে নিতে হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, তারপরে ইরানের যে সমস্ত সম্পদ আদি বিদেশে আটক আছে সেগুলো ছেড়ে দিতে হবে, এরপরে ইরানের জন্য $300 বিলিয়ন ফান্ড ক্রিয়েট করতে হবে, আরও কিছু বিষয় তো আছে। ফলে আব্বাস আরাগচি বেশ শক্ত জায়গায় অবস্থান নিয়েছে। আসলে তিনি তো তুখোড় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন। তিনি খুব ডিপ্লোম্যাটিক বড় রকমের একটা চাল দিয়ে দিয়েছে যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের মধ্যেই তো অনেক সমস্যার সমাধান আছে, ওই স্মারক পুনর্বহাল করো, সমাধান হয়ে যায়। কিন্তু এপাশে আমেরিকা বলছে ভিন্ন কথা। আমেরিকা কি বলছে সেই কথা আমি বলার আগে আমি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতার মধ্যে সাক্ষাতের যে ঘটনা ঘটেছে এই বিষয়টা একটু ছোট্ট করে আলোচনা করি। আমরা সবাই জানি যে 40 দিনের যুদ্ধে ইরান এবং ইসরায়েলের হামলার একেবারে প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হন এবং তার কিছুদিন পরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে সৈয়দ মুজতবা খামেনিকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পরে এই পর্যন্ত তিনি কখনোই জনসমক্ষে আসেননি এবং রাষ্ট্রীয় কোনো সভা সমাবেশ বা কোনো কিছুতে তিনি অংশগ্রহণ করেননি। আজকে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সাথে সর্বোচ্চ নেতার সাক্ষাৎ হয়েছে। মাসুদ পেজেশকিয়ান গিয়েছিলেন সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করতে। সেই সাক্ষাতে ইরানের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। সাক্ষাৎ কেন তিনি আজকে করতে গেলেন সেটা এই কারণে যে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান 2024 সালের জুলাই মাসে এবং তিনি ক্ষমতায় বসেছিলেন জুলাই মাসেই। জুলাই মাস পার হলো, 2 বছর চলে গেল, তৃতীয় বছরে তার ক্ষমতার মেয়াদ শুরু হলো। সেই জায়গা থেকে অর্থাৎ তৃতীয় বছরে পা দিল, দ্বিতীয় বর্ষপূর্তি কমপ্লিট হয়ে গেল। এই উপলক্ষে তিনি সর্বোচ্চ নেতার সাথে আলাপ করেছেন, কথা বলেছেন। এবং এখানে একটা বিষয় তো আছেই যে একজন প্রেসিডেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, দেশের সর্বোচ্চ নেতা রয়েছেন, ক্ষমতার মেয়াদের একটা বর্ষপূর্তি হলো, সর্বোচ্চ নেতার সাথে শুভেচ্ছা বিনিময়, নানা বিষয় আলাপ পরামর্শ ইত্যাদি ইত্যাদি তো থাকেই, সেইগুলোই হয়েছে। দেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন, সংকট সমস্যা নিয়ে কথা বলেছেন, অর্থনৈতিক উন্নতি অগ্রগতি বিভিন্ন পরিকল্পনা এ সমস্ত নিয়ে কথা বলেছেন, মুদ্রার মান কিভাবে ধরে রাখা যায়, জনজীবনের সুখ শান্তি স্বাভাবিক অবস্থা কিভাবে ফিরে আনা যায়, এরপরে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এগুলো কিভাবে কন্ট্রোল করা যায়, কমানো যায়, নানান বিষয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি নিয়েও সর্বোচ্চ নেতা প্রেসিডেন্টের সাথে আলাপ করেছেন। অনেক ব্যাপারে কথা হয়েছে। বেসিক্যালি এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল, কথা বলতেই হবে। আর সেই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কারণে ইরানের গণমাধ্যমে এই বৈঠকটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে, ফলো করে প্রচার করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা
যে সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নিয়োগ দেওয়ার পর এই প্রথম ইরানের প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাৎ হলো, তার বৈঠক হলো, যার কারণে এটাকে একটা বিশেষ মুহূর্ত, বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি হয়তো প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুদ্ধ, মিডল ইস্টের বর্তমান পরিস্থিতি, দেশের বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়ে প্রয়োজনীয় পরামর্শ, গাইডলাইন এ সমস্ত সবই দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান পরে বলেছেন যে ইরানের আইআরজিসি, তারপরে বাসিজ এবং পুলিশ, এরা যে যুদ্ধ করেছে এরাই তো আমেরিকা এবং ইসরায়েলকে তাক লাগিয়ে দিয়েছে, বিস্মিত করে দিয়েছে যে যুদ্ধ তারা করেছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে যুদ্ধ করেছে সেই যুদ্ধে শত্রুরা বিস্মিত হয়েছে, অবাক হয়ে গেছে। আসলেও তো তাই, যে দুইটা শক্তি, তাদের বিরুদ্ধে একা ইরান এবং তার হাতে কোনো বিমান শক্তি নেই বলে বলা হচ্ছিল, অনেক কিছুতেই দুর্বল। অনেকেই বলছিলেন যে এটা একটা অ্যাসিমেট্রিক যুদ্ধ, তার মানে অশুভ যুদ্ধ। সেই অশুভ যুদ্ধ কিভাবে সুষম করে দিল, অর্থাৎ ইরানের পক্ষে নিয়ে নিল সেই যুদ্ধ, আশ্চর্য ব্যাপার। যাই হোক, এইরকম অবস্থার ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পরমাণু চুক্তির দরকার নেই, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলেই আমেরিকা এই যুদ্ধ বাদ দিয়ে ফিরে যাবে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণার প্ল্যান করছেন। তিনি বলছেন তার খুব একান্ত সহকারী বা সহযোগী যারা কর্মকর্তা, তাদের সাথে তিনি, তাদের হয়তো কয়েকজনের সাথে তিনি কথাটা বলেছেন। তিনি বলেছেন যে আমরা ইরানের বিরুদ্ধে সামরিক দিক দিয়ে যে সমস্ত লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম তার সব হয়ে গেছে, এখন আর সামরিক অভিযান না চালালেও চলবে, আমরা এখানে একটা বিজয় ঘোষণা করব, বিজয় ঘোষণা করে আমরা চলে যাব, এখানে আমাদের আর পরমাণু চুক্তির দরকার নেই। অর্থাৎ তারা সবচেয়ে বড় করে যে বিষয়টি দেখছিল যে পরমাণু চুক্তি, পরমাণু সংকট নিয়েই ইরানের সাথে তার এত বেশি টানাপোড়েন, এত যুদ্ধ বিগ্রহ, এত কিছু, সেই পরমাণু চুক্তি আর তার লাগবে না, এখন বাবা হরমুজ প্রণালী খুলে দাও। অনেকটা পরিস্থিতি এইরকম যে ছেড়ে দেওয়া কে দেওয়াছি অবস্থা। এটা হচ্ছে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালের খবর। ডোনাল্ড ট্রাম্প একতরফা বিজয় ঘোষণা করবেন এবং পরমাণু চুক্তি ছাড়াই শুধু হরমুজ প্রণালী খুলে দিলেই তার আশা পূরণ হয়ে যায়, তিনি চলে যান, আর এই যুদ্ধ করবেন, এরকম একটা ব্যাপার। সব কিছু মিলে দেখা যাচ্ছে যে আমেরিকা আসলে বেশ একটা ক্রিটিক্যাল টাইমের ভেতর আছে এবং মনে হচ্ছে তারা খুব শিগগিরই যুদ্ধ শেষ করে দিতে পারেন। আবার এমনও হতে পারে যে এইগুলো বলে 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 ইরানকে একটা বিভ্রান্ত করে, অর্থাৎ ইরানকে বোঝাতে সক্ষম হলো যে আমেরিকা যুদ্ধ করছে না, ইরানও তাদের যুদ্ধ প্রস্তুতি আপাতত ডাউন করলো। এর ভিতরে হঠাৎ করে আমেরিকা ইরানের উপর বড় রকমের হামলা চালিয়ে বসতে পারে। অতএব ইরানকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এ ব্যাপারে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন করি, ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে তিনি হরমুজ প্রণালী খুলে দিলেই পরমাণু চুক্তি ছাড়াই চলে যাবেন, এটা কি আসলে তার মনের কথা নাকি কৌশল? একই সাথে আপনাদেরকে আর একটা প্রশ্ন করি, ইসরায়েল যে একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চায়, সেই সক্ষমতা আছে কিনা ইসরায়েলের? এবং হামলা যদি ইসরায়েল একতরফাভাবে, এককভাবে ইরানের উপর চালায়, তাহলে তার পরিণতি কি হতে পারে? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।